সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম লেনদেন ২৮% কমে গিয়েছিল। তারপরেও এই সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে আজ লেনদেনের গতি এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে আজসহ মোট ৫ কার্যদিবস। এর মধ্যে আমরা জানি যে ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে, ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫,৮৭৮ পয়েন্টে। এটি দেখা যাচ্ছে ব্রেক ইভেনের কাছাকাছি অবস্থান করছে এবং কিছুটা নেগেটিভও ছিল, প্রায় ২ পয়েন্টের মতো। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি অনেকটাই কম। এখন পর্যন্ত মাত্র ৬০০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। সব কিছু মিলে সপ্তাহের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতা রয়েছে, তবে কিছু পজিটিভ দিকও রয়েছে। আমরা গত সপ্তাহের পর ভেবেছিলাম যে এই সপ্তাহে লেনদেনের গতি আরও কমে যাবে, তবে এই সপ্তাহে আমরা দেখেছি ১৩০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন যে বিএসইসি থেকে মার্জিন ঋণ পুনরায় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০২৫ মার্জিন ঋণ বিধিমালা পুনরায় প্রকাশ করা হয়েছে মতামতের জন্য, এবং এক্ষেত্রে ভালো কিছু পয়েন্ট এসছে। এর মধ্যে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম, এর মধ্যে আরেকটু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, যদিও আমরা গত সপ্তাহে এটি বোঝাতে ব্যর্থ হয়েছে। প্রথমে বলে রাখছি যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও যেটি রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রাইস যদি বুক ভ্যালু তুলনায় অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারের তুলনায় ৩ গুণ হয়ে থাকে, ৩ গুণ পর্যন্ত মার্জিন ঋণ পাওয়া যাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু বিমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাখা হয়েছে ১ গুণ। অর্থাৎ বিমা প্রতিষ্ঠানে যে কোনো শেয়ারের প্রাইস যদি তার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারের সমান হয়ে যায়, তখনই মার্জিন ঋণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ ১:১ মার্জিন ঋণ দেওয়া হবে বিমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন এটি পুনরায় যেন বিবেচনা করা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতোই যেন ১:৩, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যেন প্রাইসের ৩ গুণ পর্যন্ত যেতে পারে। অর্থাৎ প্রাইস যদি ৩ গুণ যায়, সেই ক্ষেত্রে মার্জিন ঋণ দেওয়া হয়ে যেতে পারে। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেগুলো বাজারে তারল্য বাড়াতে সহযোগিতা করবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এর মধ্যে প্রথমে রয়েছে সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট। আপনারা জানেন এখন মার্জিন ঋণ যদি কেউ নিয়ে থাকে, কোনো একটি শেয়ারে সর্বোচ্চ ১৫% পর্যন্ত বিনিয়োগ করতে পারে মার্জিন ঋণের। কিন্তু এক্ষেত্রে নতুন যে প্রস্তাবনাটি রয়েছে মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের ক্ষেত্রে, এটি ২০% করা হয়েছে। অর্থাৎ আগে কোনো গ্রাহক মার্জিন ঋণ নিয়ে একটি শেয়ারে যদি তার মার্জিন ঋণে ১৫% বিনিয়োগ করতে পারত, এখন করতে পারবে ২০%। এছাড়া প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবনা রয়েছে। আগে যেটি ছিল যে কোনো প্রতিষ্ঠানে মূলধন যদি ১০০ কোটি টাকা হতো, সর্বোচ্চ ৩০০ কোটি টাকা পর্যন্ত মার্জিন ঋণ বিতরণ করতে পারত। এখন সেটি করা হয়েছে ৫০০ কোটি টাকা। অর্থাৎ এই প্রস্তাবনাটিও বাজারে তারল্য বাড়াতে সহায়তা করবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এছাড়া এই প্রস্তাবনায় বি ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। আপনারা জানেন আগে এ ক্যাটাগরি ছিল, এক্ষেত্রে বি ক্যাটাগরি অ্যাড করা হলেও বাজার এটি তারল্য সরবরাহ করতে সুবিধা হবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। দর্শক, আজ আপনাদের সামনে কিছু ডিভিডেন্ড ডিক্লারেশন ইপিএস ডিক্লারেশন আমরা তুলে ধরব। গত বছরের তুলনায় এই বছর হাফ ইয়ারলিতে যে ইপিএসের তথ্য এসেছে, এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানিরই ইপিএস বৃদ্ধি পেয়েছে। আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ডাচ বাংলা ব্যাংক গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএসের পরিমাণ ছিল ১৭ পয়সা, এ বছর দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংকের যে ইপিএস অনেকখানি জাম্প করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১৭ পয়সা, এই বছর দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। রেকিট বেনকিজের মাল্টিন্যাশনাল কোম্পানি গত বছর ইপিএস ছিল ২৯ টাকা ৭১ পয়সা, এই বছর দ্বিতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৪১ টাকা ৭ পয়সা। বিডি ফাইন্যান্স গত বছর দ্বিতীয় প্রান্তিকে অনলি সেকেন্ড কোয়ার্টারে ছিল মাত্র ৭ পয়সা, এটি এবছর দাঁড়িয়েছে ১২ পয়সা। ওয়ান ব্যাংক গত বছর ছিল ২৪ পয়সা, এটি এবছর দাঁড়িয়েছে ৪৪ পয়সা। ফেডারেল ইন্স্যুরেন্স ২৯ পয়সা ছিল, এটি এবছর দাঁড়িয়েছে ৫৫ পয়সা। অর্থাৎ আমরা যে ৫টি প্রতিষ্ঠান দেখলাম, সেকেন্ড কোয়ার্টারে এই 5টি প্রতিষ্ঠানেরই ইপিএস বৃদ্ধি পেয়েছে। যদিও আমরা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা যতটা দেখেছি ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্থরগতি রয়েছে, কিন্তু এইসব প্রতিষ্ঠানের কিন্তু ইপিএস ঠিকই বেড়েছে। ইসলামী ব্যাংক গত বছর, এবং আমরা আজকে পত্রিকায় দেখেছি ইসলামী ব্যাংক এই বছর রেকর্ড পরিমাণ লস করেছে। ইসলামী ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে ২৪ পয়সা ছিল, গত বছর ইপিএস পজিটিভ ছিল। এই বছর এখন পর্যন্ত ৬ টাকা ৩৯ পয়সা নেগেটিভ শুধুমাত্র সেকেন্ড কোয়ার্টারে। এনআরবিসি ব্যাংক গত বছর
আমরা যেটা দেখছি 0.003, অর্থাৎ আমরা এই 1 পয়সারও নিচে ছিল ইপিএস। এটি এবছর এনআরবিসি ব্যাংকের ইপিএস অনেকখানি জাম্প করেছে, 47 পয়সা ইপিএস দাঁড়িয়েছে। ডিবিএইচ ডেল্টা ব্রেক হাউজিং গত বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল, দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল 1 টাকা 30 পয়সা, এবছর দাঁড়িয়েছে 1 টাকা 78 পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিছুটা কমেছে ইপিএস, গত বছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল 29 পয়সা, এবছর দাঁড়িয়েছে 17 পয়সা। আইএফআইসি ব্যাংক গত বছরও নেগেটিভ ছিল, এবছরও নেগেটিভ রয়েছে, কিন্তু এবছর নেগেটিভের পরিমাণটা একটু বেড়েছে। যেমন গত বছর 3 টাকা 27 পয়সা নেগেটিভ ছিল ইপিএস শুধুমাত্র সেকেন্ড কোয়ার্টারে, এবছর দাঁড়িয়েছে 4 টাকা 20 পয়সা নেগেটিভ ইপিএস শুধুমাত্র সেকেন্ড কোয়ার্টারে। আপনারা যদি পুরো বছর দেখেন তাহলে হয়তো বা সেটি হিসাব করলে 16 টাকা নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে। পূবালী ব্যাংক ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে, গত বছর দ্বিতীয় প্রান্তিকে 2 টাকা 91 পয়সা ছিল, এবছর 2 টাকা 95 পয়সা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট গত বছর 19 পয়সা ছিল ইপিএস, এবছর দাঁড়িয়েছে 19 পয়সা, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। নর্দার্ন ইন্স্যুরেন্স 33 পয়সা ছিল, কিছুটা কমেছে, 30 পয়সা এবছর ইপিএস। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এটি 1 পয়সা ছিল, এবছর 3 পয়সা দাঁড়িয়েছে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স গত বছর ছিল 86 পয়সা, এবছর কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1 টাকা 3 পয়সা। লাফার্স হোলসিম মাল্টিন্যাশনাল কোম্পানি গত বছর আমরা দেখেছি 83 পয়সা ছিল ইপিএস, এবার বেড়েছে 90 পয়সা। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পেলাম যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে তাদের ইপিএস বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যে 15টি প্রতিষ্ঠান দেখলাম এর মধ্যে বেশিরভাগই কিন্তু বৃদ্ধি পেয়েছে ইপিএস দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ টোটাল 16টির মধ্যে আমরা প্রায় 10টিরও বেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেছি ইপিএস বৃদ্ধি পেয়েছে। এবং এই ইপিএস বৃদ্ধি ইন্ডিকেট করে যে প্রতিষ্ঠানগুলো ভালো চলছে। আমরা সামগ্রিক অর্থনীতিতে কিছুটা অস্থিরতা দেখলেও তারপরেও দেখতে পাচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কিন্তু পজিটিভলি যাচ্ছে। এছাড়া নতুন নেতৃত্ব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপ্রাণ চেষ্টা করছে পুঁজিবাজারে তারল্য সহায়তা বাড়াতে, এবং এই তারল্য বাড়াতে গিয়ে আমরা দেখেছি মার্জিনিং বিধিমালায় বেশ কিছু প্রস্তাবনা ভালো দিয়েছে। এছাড়া ইন্ট্রা ডে ট্রেডিং যেটি রয়েছে সেটিও চালু করার ব্যাপারে যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সচেষ্ট রয়েছে সব মহল। সব কিছু মিলে পুঁজিবাজারে তারল্য যে বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং এটি যে কাজে দিচ্ছে তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেও 200 থেকে 300 কোটি টাকা লেনদেন হতো, এখন কিন্তু 1000 কোটি টাকার উপরে ডেইলি অ্যাভারেজ লেনদেন হয়। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 1070 কোটি টাকার কিছুটা বেশি। এখন আমরা দেখে নিচ্ছি আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতগুলো প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে, কতগুলো কমেছে এবং সূচকের অবস্থান কেমন রয়েছে। এবং আমরা যেটা বলছিলাম এই সপ্তাহে 4 কার্যদিবসের মধ্যে গতকাল পর্যন্ত 4 কার্যদিবসের মধ্যে 2 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, 2 কার্যদিবস নিম্নমুখী প্রবণতা। আজ কিন্তু কিছুটা মিক্সড মুভমেন্ট রয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে সূচক 2 পয়েন্ট কমেছে, 5876 পয়েন্টে দাঁড়িয়েছে। এবং লেনদেনের গতিটা যদি আমরা দেখি এই সপ্তাহে সর্বনিম্ন লেনদেন হচ্ছে আজ। এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 141টি বৃদ্ধি পেয়েছে, কমেছে 202টি, অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ারের দাম। এরপর আমরা দেখে নিচ্ছি লেনদেনের গতি কেমন রয়েছে। এখন পর্যন্ত 680 কোটি টাকা লেনদেন হচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে আজ হয়তো বা 1000 কোটি টাকার নিচে লেনদেন হতে পারে। তারপরেও আজ সহ এই সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনে 1000 কোটি টাকা ছাড়াতে পারে। ডিএসসি টপ ট্রেডে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে সাইহাম টেক্সটাইল, 25 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। ডমিনেন্ট স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 19 কোটি 60 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বেক্সিমকো রয়েছে তৃতীয় অবস্থানে, 18 কোটি 78 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। সাইহাম কটন মিল রয়েছে চতুর্থ অবস্থানে, 17 কোটি 40 লক্ষ টাকার লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থান রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 16 কোটি 94 লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এবং টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এবং শেষের দিকে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, অর্থাৎ 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডে। টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্যে আজ প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো, প্রায় 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমারাল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 8.61% বৃদ্ধি পেয়েছে। জিবিবি পাওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে, 8.14% বৃদ্ধি পেয়েছে। বারাকা পাওয়ার রয়েছে চতুর্থ অবস্থানে, 6.17% বৃদ্ধি পেয়েছে। এমএল ডাইং রয়েছে পঞ্চম অবস্থানে, 5.33% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং আমরা এই ক্ষেত্রে দেখেছি বেক্সিমকো এটি টপ ট্রেডেও ছিল, যেহেতু 18 কোটি 78 লক্ষ টাকার উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত। ডিএসসি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান খাতের 4টি প্রতিষ্ঠান রয়েছে, একটি রয়েছে ব্যাংকিং খাত, অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে আজ কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে। ফার ইস্ট ফাইন্যান্স 9.52% দর হারিয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক 8.75% দর হারিয়েছে। প্রিমিয়ার লিজিং 7% দর হারিয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং 5% দর হারিয়েছে। পিপলস লিজিং 5% দর হারিয়েছে এখন পর্যন্ত। দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের সামগ্রিক অবস্থা এবং সব কিছু মিলে
সবচেয়ে আশানুরূপ বিষয় হচ্ছে যে লেনদেনের গতি এখনও স্টেবল রয়েছে, যদিও এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হচ্ছে আজ, তারপরেও লেনদেন কিন্তু 1,000 কোটি টাকার কাছাকাছি রয়েছে ডেইলি অ্যাভারেজ লেনদেন। দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।